নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে প্রিলিমিনারি ধারণা নিশ্চয়ই আপনাদের রয়েছে। এবার আমি এই যে বইটা দেখাচ্ছি, আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে অমিত্র সুধন ভট্টাচার্যের শ্রীকৃষ্ণ কীর্তন বই। এই বইটা থেকে আরো অনেক বই রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের, তবে এই বইটা আমার কাছে রয়েছে এবং এই বইটা পিডিএফ থেকে আমি পড়াচ্ছি। যদি আপনাদের এই বইটার পিডিএফ প্রয়োজন হয়, আমি টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেব। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে সমস্ত গ্রুপের লিঙ্কগুলো রয়েছে ডেসক্রিপশানে, সেগুলোতে জয়েন করে যাবেন এবং সেখানে আমি কিন্তু সমস্ত বইয়ের পিডিএফ দিয়ে দিই। আচ্ছা, এরপরে এবার আজকের ক্লাসটা হচ্ছে একটা সামগ্রিক আলোচনা আমি করব। ক্লাসটা যদি শেষ পর্যন্ত ভালো করে শোনেন, তাহলে আপনাদের শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কোনো রকম ভয়, কোনো রকম চিন্তা থাকবে না বলেই আমি মনে করি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে বোঝাতে। এরপরও অবশ্যই আপনাদের প্রশ্ন নিশ্চয়ই থাকবে, সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই কমেন্টে করবেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তনের অমিত্র সুধনের যে বইটি আমার কাছে রয়েছে, সেখানে মূলত দেখুন, এই শ্রীকৃষ্ণ কীর্তন এমন একটা কাব্য, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো মোটামুটি আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমাদের নেটের জন্য, সেটের জন্য, পিএসসি পরীক্ষাতে, এছাড়া কি বলবো, এসএলএসটি পরীক্ষা, তারপরে বিহারের যে সেট পরীক্ষা, ঝাড়খণ্ডের যে পরীক্ষাটা, ঝাড়খণ্ড এসএসসি যেটা আছে আর কি, এছাড়া আরো অন্যান্য যত পরীক্ষা রয়েছে বাংলা সাহিত্যের মধ্যযুগের এই বিষয় আমাদের জানতে হবে। ঠিক আছে, বিশেষ করে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, এই বিষয়গুলো। এইবার আমাদের চিন্তা হচ্ছে আমরা পড়ব কিভাবে। প্রথমত আমি একটা বিষয় বলি, সমস্ত যে সিলেবাস রয়েছে, যেমন নেটের শ্রীকৃষ্ণ কীর্তন পড়া আর হচ্ছে এসএলএসটি শ্রীকৃষ্ণ কীর্তন পড়া কিন্তু একটু ডিফারেন্ট। সেই ডিফারেন্টটা কি আমি বলে দিচ্ছি, ডিফারেন্সটা কি রয়েছে। প্রথমত, আমার কাছে যে বইটা রয়েছে সেটার পিডিএফ আমি আপনাদের শো করছি এবং এখানে দেখুন বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের একেবারে জন্মখণ্ডের যে মূল বিষয়টা সেটা কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, এইবার দেখুন আমরা কি করে পড়ব সেটা নিয়ে একটু বলি আমি। সেটা হচ্ছে, প্রথমত আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। যেমন কি, এই জায়গায় আসার আগে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আবিষ্কারকে করেছেন আমরা জানি, সেটা হচ্ছে বসন্তরঞ্জন রায় বিদ্যোৎলভ, তিনি আবিষ্কার করেছেন। এবং শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমরা এটা জানি যে 1316 বঙ্গাব্দ বা যেটা 1909 খ্রিস্টাব্দ, সেই সময় বাঁকুড়া জেলার যে কাকিল্লা গ্রাম ছিল, সেই গ্রামের নিকটবর্তী একটা ধনী পরিবার অর্থাৎ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির গোয়াল ঘরের মাচা থেকে কিন্তু পুঁথিটা আবিষ্কার হয়েছে। এবং মোটামুটি পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আমরা ধরতে পারি। এবং শ্রীকৃষ্ণ কীর্তনের টোটাল পদ কত সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 418টি পদ। যদিও এটা নিয়ে অনেকের মধ্যে অনেক মতভেদ রয়েছে, কেউ কেউ বলছেন 417, কেউ কেউ বলছেন 419, ইত্যাদি বিষয়গুলো রয়েছে। কিন্তু মূলত যেটা আমাদের ধারণা করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে 418টা পদ রয়েছে। এর রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস, লেখাই রয়েছে। আচ্ছা, এছাড়া এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটার কতগুলো খণ্ড, শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাব্য তার খণ্ড কিন্তু 13টা। ঠিক আছে, 13টি খণ্ড রয়েছে এবং এই যে খণ্ডগুলো পরপর পরপর জানতে হবে। সেটা হচ্ছে যেমন জন্মখণ্ডে 9টি, তাম্বুল খণ্ড 26, দান খণ্ড হচ্ছে 112, নৌকা খণ্ড হচ্ছে 30, ভার খণ্ড হচ্ছে 28, ছত্রখণ্ড 9, বৃন্দাবন খণ্ড 30, কালীয় দমন খণ্ড 10, বস্ত্রহরণ খণ্ড 22, হার খণ্ড 5, বান খণ্ড 27, বংশী খণ্ড 41 এবং সর্বশেষ খণ্ড যেটা রাধা বিরহ, সেটা হচ্ছে 69, তাই তো? এবং এর মধ্যে
সব থেকে বড় খণ্ড কোনটা প্রশ্ন আসতেই পারে। সব থেকে বড় খণ্ড হচ্ছে দান খণ্ড, যেখানে 112টি পদ আমরা পাচ্ছি। এবং তারপরে সব থেকে ছোট খণ্ড কোনটা, সেটা হচ্ছে হাড় খণ্ড, 5টা পাচ্ছি আমরা পদ। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, বিশেষ করে আমাদের এসএলএসটি ঝাড়খণ্ড এই জাতীয় যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এই প্রিলিমিনারি ধারণাগুলো থাকা প্রয়োজন। এরপরে ধরুন আপনাকে প্রশ্ন করলো যে এর মোট পৃষ্ঠা সংখ্যা কত। আমার আশা করি আপনারা এই ইনফরমেশনগুলো জানেন, তবুও আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি, যারা যারা জানেন না খাতায় লিখে নিতে পারেন। মোট পৃষ্ঠা সংখ্যা কিন্তু 407টি রয়েছে। ভণিতা কতগুলো রয়েছে, ভণিতা রয়েছে 409টি। সংস্কৃত শ্লোক কতগুলো রয়েছে, 161টা সংস্কৃত শ্লোক রয়েছে। রাগরাগিনীর সংখ্যা 32টা। ঠিক আছে। সব থেকে বেশি কোন রাগের মানে পদ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পাহাড়িয়া রাগ। পাহাড়িয়া, পয়াকার হয়াকার ডয়শূন্যরা দীর্ঘি আ সরেয়া। 57টা মোটামুটি পাহাড়িয়া রাগের পর্যায়ে রয়েছে। 3 জনের হস্তাক্ষর দেখা গেছে। এবং মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু তুলট কাগজে লেখা। ঠিক আছে। আর এর যে ছন্দ, সেই ছন্দ হচ্ছে অনুষ্টুপ ছন্দ। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যদি বলা হয় পূর্ণাঙ্গ খণ্ড, পূর্ণাঙ্গ খণ্ড কিন্তু 10টা খণ্ড। ঠিক আছে। 13টা খণ্ডের মধ্যে 10টা খণ্ড পূর্ণাঙ্গ। এবং বড়ু চণ্ডীদাস কে ছিলেন, তিনি চৈতন্য পূর্ববর্তী যুগের কিন্তু কবি ছিলেন। তার সম্পর্কেও আমাদেরকে কিছু জানতে হবে। ঠিক আছে। এছাড়া মানে বড়ু চণ্ডীদাস তিনি কোথায় জন্মগ্রহণ করছেন, তিনি বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে জন্মগ্রহণ করছেন। তিনি বাসলী দেবীর ভক্ত ছিলেন। তারপরে বড়ু চণ্ডীদাসের ভণিতা কতবার রয়েছে, অনন্ত বড়ু চণ্ডীদাসের ভণিতা রয়েছে 7 বার। চণ্ডীদাসের ভণিতা 107 বার। নাট্যগীতি পাঞ্চালী। এছাড়া মানে আমরা যে চিরকুটটা পেয়েছিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা আবিষ্কার করার আগে, সেটা হচ্ছে মানে যখন আবিষ্কার করলাম সেই সময়, তখন চিরকুটে কি লেখা ছিল, সেটা ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আচ্ছা, অনেকে আবার বলছেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটাই রাখা উচিত ছিল, সেটা কারা কারা বলছেন। শ্রীকৃষ্ণ কীর্তন নামটা কারা কারা রাখছেন, এই সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে। আবার কে এটাকে বলছেন রাধাকৃষ্ণের ধামালি, যেমন ধরুন বিমান বিহারী মজুমদার। বিমান বিহারী মজুমদার রাধাকৃষ্ণের ধামালি নামটা রাখার প্রস্তাব করেছিলেন। ঠিক আছে। এইভাবে ফার্সি শব্দ কি কি রয়েছে, দুখানা ফার্সি শব্দ রয়েছে, মজুরি, মজুরিয়া। এর ব্যাপ্তিকাল ছিল হচ্ছে 18 মাস। মানে কাহিনী কিন্তু 1.5 বছরের, মানে বসন্তকালে শুরু হচ্ছে, পরের বসন্ত পেরিয়ে আশ্বিন মাস পর্যন্ত কিন্তু হচ্ছে ঘটনা। এছাড়া এটা বাংলা ভাষায় লেখা, এবং কিভাবে কেন সেটাও বলে এক্সপ্লেনেশন রয়েছে তাদের। তারপরে যে বিষয়টা, যে এই পুঁথিটা 1323 বঙ্গাব্দ বা 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎলাভের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশিত হচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কবে প্রকাশ হচ্ছে। এবং নেক্সট হচ্ছে বসন্ত রঞ্জন রায়ের যে অনুরোধ ছিল, সেটা হচ্ছে সেই অনুরোধে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি লিপি বিশ্লেষণ করেছিলেন হচ্ছে কে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। আমরা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম প্রচুর শুনেছি, বিশেষ করে ছোটবেলায় ইতিহাস পড়তে গিয়ে, তাই তো। তাহলে এই নামটি কিন্তু মনে রাখতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন নামের পরিবর্তে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটা রাখার প্রস্তাব কে দিচ্ছেন, সেটা হচ্ছে নলিনীকান্ত দাশগুপ্ত। এই যে তথ্যগুলো, তারপরে হচ্ছে তাম্বুল যে খণ্ডটা রয়েছে, তার ঘটনাটা কোন সময় হচ্ছে, বসন্তকালে হচ্ছে। বংশীখণ্ডের ঘটনা কখন হচ্ছে, বসন্তকালে হচ্ছে। এই যে ইনফরমেশন গুলো, এই টুকটুক ইনফরমেশন গুলো, টুকটাক আর কি, এগুলো জানতে হবে। এই ইনফরমেশন থেকে কিন্তু এসএলএসটি তে হোক, তারপরে ঝাড়খণ্ড পরীক্ষা ইত্যাদিতে দেয়। এছাড়াও আরো যে জায়গা থেকে প্রশ্ন আসে, এবার আমি নেটের পার্সপেক্টিভেও একটু বলার চেষ্টা করছি। এবং নেটের পার্সপেক্টিভে এতক্ষণ আমি যা বলে গেলাম সেটা জানতে হবেই। এবং তার পাশাপাশি কি জানতে হবে, কারণ নেটে এরকম প্রশ্ন দেয় শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এরকম 4টে দিয়ে দিল, এরকম 4টে দিয়ে দিল, দিয়ে বলবে এর মধ্যে বলো কোনটা কোনটা শুদ্ধ। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের জানতে হবে। পরবর্তী যে জায়গাটা, এই যে জন্মখণ্ড এখানে স্টার্ট হলো, তাই তো। এবার এইখানে আমাদেরকে কি জানতে হবে, এবার যেমন প্রশ্ন ছিল রাগরাগিনী থেকে বেশ প্রশ্ন ছিল। ঠিক আছে। ধরা যাক এখানে একটা পদ দিয়ে দিল, হ্যাঁ, এই দাগ দিয়ে দিলাম, এখানে একটা পদ দিয়ে দিল, এবং এইখানে হচ্ছে তার রাগিনী দিয়ে দিল, কোন রাগে কোন রাগিনীতে লেখা।
তাহলে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। এছাড়া প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে। যেমন এরকম ভাবে পড়তে হবে যে সভাপতি, দেখুন এই যে প্রথমটা, এটা কিন্তু আমরা খণ্ডিত পদ দেখতে পাচ্ছি, এখানে অনেকটা পরিমাণে নেই, ঠিক আছে। এবং এর যে মানে দেখুন কবির উক্তি, এই জন্য বইটা আমি বলছি বইটা ভালো। এখানে দেখুন রয়েছে, পৃথিবীর গুরুভার জনিত দুঃখের কথা দেবতাগণকে বলিলেন, তখন দেবগণ সত্তর হইয়া কংসের বিনাশে মনোযোগী হলেন। ঠিক আছে, এই দেখুন সংস্কৃত শ্লোক, এখানে আমরা একটা সংস্কৃত শ্লোক কিন্তু পাচ্ছি। এই প্রশ্ন আসে সংস্কৃত শ্লোক টোটাল কতগুলো রয়েছে, ঠিক আছে। যাই হোক, তারপরে দেখুন পরের যে পদটা, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, এটা হচ্ছে কোড়ার আগে রয়েছে, 2 নম্বর রয়েছে কোড়ার আগে। কোড়ার আগে বলছে দেখুন, সব দেবে মেলি সভা পাতিল আকাশে, কংসের কারণে হয় সৃষ্টির বিনাশে, ঠিক আছে। ইহার মরণ হয় কমন উপায়ে, সখ্যেই চিন্তিয়া বইল ব্রহ্মার ঠায়। খুব সোজাভাবেই বোঝা যাচ্ছে, যদিও এর মিনিং দেওয়া রয়েছে, যে সমস্ত দেবতা মিলে পাতালে, সভা পাচ্ছে হচ্ছে আকাশে, ঠিক আছে। কি মেন ওদের মাকসাদটা কি, যে কংসর যে সৃষ্টি, মানে কংসকে কি করে বিনাশ করা যায় এবং কে তার বিনাশ করবে, এই নিয়ে তাদের চিন্তা ভাবনা। ইহার মরণ হয় কমন উপায়, ইহার বলতে কার মরণের কথা বলছে, কংসের মরণের কথা বলছে। তার মরণ কিভাবে হবে, ঠিক আছে, এই নিয়ে প্রত্যেকে চিন্তা করছে, এবং চিন্তা করে কার কাছে গেল, ব্রহ্মার কাছে গেল। দেখুন লাইনে লাইনে কিন্তু প্রশ্ন। এরপরে দেখুন এখানে রয়েছে, ব্রহ্মা সব দেবলয়া গেলান্তি সাগরে। এরপরে ব্রহ্মা কি করলো, সমস্ত দেবতাদের নিয়ে কোথায় গেল, সাগরে গেল। সাগরে গিয়ে কি করলো, স্তুতিয়ে তুষিল হরি জলের ভেতরে। হরি অর্থাৎ, হরি মানে আমরা কি জানি, কৃষ্ণ বা নারায়ণ, তিনি জলের ভেতরে রয়েছেন, তাই তো। আমরা বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন কি বলবো মহাভারত এতে দেখেছি যে জলের নিচে তিনি থাকেন, এবং অনেকগুলো তার মাথার উপরে ফনা ধরে সাপ রয়েছে, ওই দৃশ্যটা মনে করুন, ঠিক আছে। তক্ষে নানা রূপে কইলে আসুরের ক্ষয়ে, তক্ষার লীলায় কংসের বধ হয়। অর্থাৎ কার লীলায় কংসের বধ হবে, কৃষ্ণের লীলাতে। হেন শুনি ঈশ্বর হাসিয়া ততক্ষণে, ধল কালো 2 কেশ দিল নারায়ণে। এই কথা শোনার পরে 2টো কেশ দিল, কি কি, একটা সাদা রঙের একটা কালো রঙের, ধল এবং কালো 2 কেশ দেওয়া হলো, বোঝা গেল। এই যে ধল কালো 2 কেশ দিল নারায়ণ। আমি একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হবে। এহি 2 কেশ হইবে বসুলের ঘরে, হলি বনমালী নাম দৈবকী উদরে, তাহার হাতে হইব কংসাসুরের বিনাশে, হেন বর পায়া সব দেব গেলা বাসে। অর্থাৎ এই কেশ কি হবে, বসুলের ঘরে থাকবে, মানে বসুদেবের ঘরে থাকবে, এবং দৈবকীর উদরে, যা বনমালী রূপে জন্মগ্রহণ করবে কৃষ্ণ, ঠিক আছে। এবং তাহলেই কিন্তু কংসের বিনাশ হবে। এবার দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে, দেখুন 1 2 করে, সকল দেবতা মিলিয়া স্বর্গে সভা করিলেন, কংসের জন্য সৃষ্টি বিনষ্ট হইতেছে, কি উপায় উহার মৃত্যু হয়। সকলেই চিন্তা করে ব্রহ্মার নিকট গেলেন, ব্রহ্মা দেবগণকে লইয়া সাগরে গেলেন, জলের মধ্যে অবস্থিত হরিকে তাহার এইরূপ স্তব করিয়া দুষ্ট করিলেন। দেখুন এখানে কিন্তু মোটামুটি পুরোটাই দেওয়া রয়েছে, তাই না। এই যে হোলি বলরাম, মানে যেটা সাদা রঙের কেস ছিল সেখান থেকে বলরাম হবে, এবং কালো যে কেসটি ছিল সেখান থেকে কৃষ্ণ আবির্ভূত হবেন বনমালী রূপে, তাই তো। ইহারই হাতে কংসাসুরের বিনাশ হইবে, অর্থাৎ কৃষ্ণের হাতে। এই বর পেয়ে দেবগণ কি করলো, নিজের নিজের স্থানে ফিরে গেল, এবং কি হলো, উপযুক্ত সময় প্রতীক্ষা করতে লাগলো যে কখন এই বিষয়টা হবে। এর পরবর্তী যেটা দেখুন, বরারি রাগ, ভীষণ ইম্পর্টেন্ট। কেন বলছি, এই বরারির আগে আমরা দেখব নারদের রূপের বর্ণনা। আচ্ছা আরেকটা বিষয় বলে দিই, এখানে আপনারা ছোট করে ব্র্যাকেট করে এরকম ভাবে লিখে রাখবেন পড়ে নিয়ে, নারদের রূপের বর্ণনা। কেন বলছি, কারণ মানে স্টার্ট দিলাম পদটা আমি, নারদের রূপের বর্ণনা, এই জায়গাটা দেখুন, পাকিল দাড়ি মাথার কেশ, বামন শরীর মাকড় বেশ, নাচয়ে নারদ ভেকের গতি, বিকৃত বা উমত মতি। এই যে জায়গাটা, ঠিক আছে। নারদ কেমন দেখতে তার বিবরণ কিন্তু দিয়ে দিয়েছে। কেন আমি পড়তে বলছি, যদি এরকম বৈশিষ্ট্য তুলে দেয় নারদ কেমন দেখতে, সেটা কোনো জায়গায় দিল হচ্ছে কৃষ্ণের, কোনো জায়গায় বড়াইর,
তাহলে কিন্তু গুলিয়ে ফেলার সম্ভাবনা থেকে যায়, তাই এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। এই লাইনটা কিন্তু খুব তুলে দেয় যে ক্ষণে ক্ষণে হাসে বিনি কারণে। মনে হতে পারে যে বিনা কারণে ক্ষণে ক্ষণে হাসছে, কোথাও কৃষ্ণের প্রেমে পাগলিনী রাধিকাও হতে পারে হাসছে। আবার এটাও মনে হতে পারে যে কৃষ্ণ সেটা সখীদের সঙ্গে প্রেমালাপ করছে, সেই সময়ে তার হাসি পাচ্ছে বা আনন্দে হাসছে, শৃঙ্গার রসের বিষয়ের দিক থেকে মনে হতে পারে ক্ষণে ক্ষণে হাসছে। আবার হতে পারে রাধিকার দশা দেখে একটা সময় দেখা গেছে যে বড়াইয়ের খুব আনন্দই হয়েছিল, যে ঠিক হয়েছে, আমাকে যে মেরেছে বেশ হয়েছে, সেও হাসতে পারে। সুতরাং এই যে লাইনটা, এই ধরনের লাইন যেগুলো পাবেন না, যেগুলো মনে হয় প্রত্যেককেই মনে হতে পারে, লাইনগুলো বেশি করে দাগাবেন এবং মনে রাখার চেষ্টা করবেন কার কথা বলা হচ্ছে। ক্ষণে ক্ষণে হাসে বিনি কারণে, এটা কিন্তু নারদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এর যে মূল যে বিষয়, এটা পুরো নারদের বিবরণ ইত্যাদি রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে তার মুখ কেমন ছিল, এই দেখুন, বেকের গতিতে নৃত্য করতে লাগলেন, নারদ ক্ষণে ক্ষণে বিনা কারণে হাসেন, ঠিক আছে, কখনো খোড়া সাজেন, কখনো কানা হন, এইভাবে নানা প্রকার অঙ্গভঙ্গি করেন। এই পদটা পড়তে পড়তেই বুঝতে পারবেন, যদি এর মানে না বোঝা যায় এখান থেকে ধরে 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 আপনারা পড়তে পারেন। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে বরারি রাগ। বরারি রাগ একতালি। এখানে দেখুন এর যে মূল বিষয়বস্তু সেটা আপনারা এরকম করে ব্র্যাকেট করে ছোট্ট করে লিখে রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে বরারি রাগ একতালি। কি বলছে, কোন সুখে কংস তোর মুখে উঠে হাস, নাহি জানো এবে তো আপনার নাশ। অর্থাৎ নারদ এবং কংসের কাছে যাচ্ছে এবং কংসকে এবার বলছে যে কেন তোমার মুখে এত হাসি, তুমি জানো না তোমার বিনাশ হতে চলেছে। যে যে হইবেক দৈবকীর গর্ভ অষ্টম, অতি মহাবল শেষী তক্ষার জম। মানে এখানেই বলে দিল দৈবকীর গর্ভে অষ্টম গর্ভের যে সন্তান হবে সেই সন্তানই তোমার জম, সেই সন্তানই তোমাকে হত্যা করবে, ঠিক আছে। তার মানে এখানে আমরা পুরো পদটা পড়ে দেখব, বলছে নারদ কংসকে বলছে কি, যে কিভাবে তার হত্যা হবে, ঠিক আছে। এবং কংস কি করছে, সমস্ত সন্তানগুলোকে মারবে এবং সেটা শুনে নারদ আবার বসুদেবকে সতর্ক করবে। এই যে বিষয়টা ছোট্ট করে আমরা এখানে লিখে রাখতে পারি, তাহলে কিন্তু যখন আমরা শেষ অবধি শ্রীকৃষ্ণ কীর্তন পড়বো তাহলে কিন্তু আমাদের মনে থাকবে পরপর পরপর ঘটনা কি ঘটেছিল। বোঝা গেল কি? আশা করি বোঝা গেল। আপনারা দয়া করে আমাকে কমেন্টে বলবেন, কারণ আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা। এইখানেও আবার আমরা এই যে পদটা পরবর্তী হচ্ছে 5 নম্বর পদ, কহু গুর্জরি রাগ। এই যে রাগগুলো কিন্তু মনে রাখতে হবে, এরকম একটা লাইন তুলে দিয়ে কোন রাগ সেটা কিন্তু লিখতে দিতে পারে। হাই চান্স এবারও সম্ভবত পরীক্ষা এরকম এসেছিল, কোন রাগ লিখতে হবে। যেমন দিয়েছে, নারদের মুখে শুনি কংস মহাবীর, একে একে মাইল 6 গর্ভ দৈবকীর। এই কথা নারদের মুখে শোনার পর দৈবকীর গর্ভের 6টি সন্তান নষ্ট করে দিল। সব দেবগণে মেলি সেহি অবসরে, দুই কেশ নিয়োজিল দৈবকী উদরে। সমস্ত দেবতা মিলে সেই অবসরে কি করলো, দৈবকীর গর্ভে ওই যে দুটো কেশ, ধলো কালো দুটো কেশ দেয়া হয়েছিল, সেটা প্রবেশ করালো। এই যে বিষয়টা এখানে আমরা ছোট্ট করে লিখতে পারি, কংসের 6 সন্তান, কংস তার দৈবকীর 6 সন্তানকে হত্যা করে এবং 7 নম্বর যে সন্তান সেটা হচ্ছে বলভদ্র, সে দৈবকীর গর্ভপাত ছল করে রোহিণীর গর্ভে চলে আসে। এইখানে আমরা এই পদটা পুরো পড়তে 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 পাবো। তাহলে এইভাবে আমাদের কিন্তু পুরো শ্রীকৃষ্ণ কীর্তন, অর্থাৎ মানে যাদের বলবো যে যাদের জন্য নেটের জন্য প্রস্তুত হচ্ছেন তাদের জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ, এই 4টে সম্পর্কে অবশ্যই জানতে হবে, এরকম খুঁটি খুঁটি লাইন বাই লাইন পড়তে হবে, ঠিক আছে। এবং যারা এসএলএসটি বা অন্যান্য পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন অবশ্যই তারা যদি এভাবে জেনে নেন খুব ভালো হয়, কিন্তু সমগ্রটা পড়াটা হয়তো সম্ভব নয়, 13টা খণ্ড। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, দেখবেন এই যে বইটা আছে না, এই বইটা শুরুতেই কাহিনী রয়েছে, মানে জন্মখণ্ডের যে 9টি খণ্ড, জন্মে খণ্ডের মধ্যে সেই তার মধ্যে কাহিনী কি রয়েছে, জন্মখণ্ডে ঘটনাটা কি ঘটলো, তাম্বুল খণ্ডে কি ঘটনা ঘটেছে, সেখান থেকে হচ্ছে কৃষ্ণ রাধাকে মানে যে প্রপোজ করলো আর কি রীতিমতো,
সেই প্রপোজালে তাকে কি কি গিফট দিয়েছিল, কি ফুল দিয়েছিল, কিভাবে করেছিল, এই জায়গাগুলো তাম্বুল খণ্ডে রয়েছে। নৌকা খণ্ডে কি রয়েছে, দান খণ্ডে কি বিষয় রয়েছে, ছত্র খণ্ডে কি বিষয় রয়েছে, এই বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন। সেটা নেট সেট হোক, এসএলএসটি হোক, প্রত্যেককেই বলছি শ্রীকৃষ্ণ কীর্তনের 13টা খণ্ডের বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেবেন, ঠিক আছে? এবং বিশেষ করে যারা নেটের স্টুডেন্ট তাদের জন্য বলছি, এই যে 4টে খণ্ড আপনাদের পাঠ্য, সেই 4টে খণ্ডের যেমন বিষয়বস্তু জানতে হবে, তার পাশাপাশি প্রত্যেকটা লাইন ধরে ধরে যেরকম করে আমি বললাম ওরকম করে কিন্তু জানতে হবে। এবং লাইন তুলে দিয়ে জিজ্ঞেস করা হবে এটা কোন খণ্ডের অন্তর্গত। ধরুন এখানে যদি এই জায়গাটা দেওয়া হয়, এই যে কংসের প্রহরী না জানিল নিন্দ ভোলে, কানু দেখি বাটত যমুনা তাহা দিল। এবার এই দুটো লাইন দিয়ে আপনাকে জিজ্ঞেস করা হলো এটা কোথাকার, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, বংশীখণ্ড নাকি রাধা বিরহ। এবার যদি ধরুন আপনি ঘটনাটা জানেন যে কংসের কথা কোন জায়গাতে রয়েছে, বা কৃষ্ণ জন্মগ্রহণ করছে তারপরে কি কি ঘটনা ঘটছে, সেটা তার মানে জন্মখণ্ডেই হবে, এটা কখনো তাম্বুল বা অন্য কোনো খণ্ডে যেতে পারে না, রাধা বিরহ তো হতেই পারে না। তাহলে কিন্তু দেখুন আপনি ইজিলি এলিমিনেট করে দিতে পারছেন। আমি এই বিষয়টা বলতে চাইছি। সুতরাং আমাদেরকে ঘটনাটা জানতে হবে এবং তার পাশাপাশি লাইন দিয়ে দিয়েও জানতে হবে কিন্তু, ঠিক আছে? আপনি বলবেন এখানে তো বাংলায় লেখা রয়েছে, ম্যাম বাংলাটা পড়ে নিলেই হয়ে যাবে, তা কিন্তু নয়। কারণ হট করে যদি এরকম মানে আমাদের তো তাই করবে, লাইন তুলে এখানে তো বাংলায় ভাবে দেবে না, দেবে হচ্ছে এখান থেকে লাইন তুলে। যদি এই লাইনের মানে আপনি বুঝতেই না পারেন তাহলে কিন্তু আপনি উত্তরটাই করতে পারবেন না। তাই এই প্রত্যেকটা পদ লাইন বাই লাইন ধরে 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 পড়তে হবে, বিশেষ করে যারা নেট সেটের পরীক্ষা দিচ্ছেন তাদেরকে বলছি। এছাড়া অন্যান্যদের সমগ্র বিষয়বস্তু জানতে হবে। আর একদম শুরুতে আমি যে কথাগুলো বললাম যে কোথায় বড়ু চণ্ডীদাস জন্মেছেন, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কোথায় পাওয়া গেছে, এই বিষয়ে যাবতীয় যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানতে হবে। তাহলে এইভাবে ধরে ধরে আপনারা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পড়তে থাকুন। মধ্যযুগ কঠিন অনেকে মনে করেন, কিন্তু মধ্যযুগের বেশ কিছু পার্ট রয়েছে, সেগুলো কিন্তু স্কোরিং নাম্বার আসে এবং প্রত্যেকবার সেখান থেকে পরীক্ষায় কিছু না কিছু প্রশ্নপত্র, মানে প্রশ্নপত্রে সেই প্রশ্নগুলো আসে, সেই জায়গা থেকে দেয়। সুতরাং তার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন অন্যতম। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমরা প্রায় প্রতিবার দেখতে পাই প্রশ্ন দেয়। এবং নেট সেটের ক্ষেত্রে বলছি, অন্যান্য পরীক্ষায় কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন আসেই একটা কি দুটো, সেটা যে কোনো জায়গা থেকে হোক, মানে যে কোনো পরীক্ষায় হোক না কেন। তাই জন্য এইভাবে আপনারা প্রত্যেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাকে পড়তে শুরু করুন। এবং বিশেষ করে নেট সেটের যারা তাদের এভাবে লাইন বাই লাইন পড়তে হবে। আর যারা অন্যান্য পরীক্ষার জন্য তাদের আমি একদম ভূমিকাতে শুরুতে যা যা বললাম সেগুলো পড়তে হবে। তার পাশাপাশি কোন রাগ বেশি রয়েছে, কোন রাগ কম রয়েছে সেগুলো জানতে হবে, ঠিক আছে? প্রথম যে পদটা রয়েছে সেটা কোন রাগে রয়েছে, রাধা বিরহের শেষ যে পদটা রয়েছে সেটা কোন রাগে রয়েছে, এই ধরনের প্রিলিমিনারি বিষয়গুলোকে জানতে হবে। তার পাশাপাশি হচ্ছে আমি যেটা বললাম নেট সেটের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে, যে এখানে হচ্ছে রাগ দেওয়া, এখানে হচ্ছে পদ দেওয়া, ম্যাচ করতে বলা হয়। আবার বলা হয় এখানে একজন একটা উক্তি দেওয়া, এখানে একটা উক্তি, এখানে একটা উক্তি, এখানে একটা উক্তি, এখানে দিল কৃষ্ণ, এখানে দিল রাধা, এখানে দিল বড়াই, বা এখানে হয়তো আই হন বা তার মায়ের কোনো উক্তি দিয়ে দিল, এরপরে ম্যাচ করতে বলা হলো কোনটা কি, এরকম দিতে পারে। আরেকটা দিতে পারে হচ্ছে জন্মখণ্ড থেকে একটা উক্তি, তাম্বুল থেকে, বংশী থেকে, রাধা বিরহ থেকে, এবং এখানে 4টে খণ্ডের নাম দিয়ে দেওয়া হলো, আপনাকে কিন্তু ম্যাচ করতে হবে কোনটা কোন খণ্ডের। বোঝাতে পারলাম? তাহলে এইভাবে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়তে হবে, তার জন্য প্রত্যেকটা লাইন ধরে ধরে আমাদেরকে জানতে হবে। আশা করি যারা যারা ভিডিওটা দেখছেন তারা যার জন্যই প্রস্তুত হন না কেন, নেট হোক, এসএলএসটি হোক, পিএসসি হোক, বা হচ্ছে ঝাড়খণ্ডের পরীক্ষা হোক, বিহারের পরীক্ষা হোক, আরো যত পরীক্ষা রয়েছে যেখানে বাংলার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ম্যান্ডেটারি প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে, প্রত্যেকে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝলেও আমি আছি, কোনো প্রবলেম নেই, কমেন্ট করুন, আমি উত্তর দেব। যদি মনে হয় ক্লাস করিয়ে বোঝাতে হবে, ডেফিনেটলি আরেকটা ক্লাস করিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের লাইক বা কমেন্টই হচ্ছে আমার কাছে ইন্সপিরেশন। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা সম্পর্কে অনেকদিন আগে কমেন্টে একজন লিখেছিলেন যে কি করে পড়তে হবে আমায় জানাতে, তো সেটা আমার জানানো হয়নি, তো তার জন্য এবং তা আপনাদের মতন প্রত্যেকের জন্য এই ভিডিওটা, এই জন্যই কমেন্টের সুবিধা।
কমেন্টের মাধ্যমে জানতে পারি যে কার কি জানার প্রয়োজন, তার ফলে আমি বুঝতে পারি তার যখন প্রয়োজন এরকম অনেকেরই প্রয়োজন হবে। সুতরাং সেই বিষয়ে কিন্তু আমি ক্লাস নিয়ে আসি, একটু দেরি হলেও কিন্তু আমি করানোর চেষ্টা করি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো রয়েছে লিঙ্কগুলোতে জয়েন করে যান, তাহলে যে কোনো পিডিএফ হোক যাই হোক আপনারা সমস্ত কিছু আপডেট আগে পাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।